করেন তাহলে আমার কথাটা অন্তত আপনি বুঝতে পারবেন, সুবিধা হবে। স্যার আচ্ছা আজকের তারিখে নিলাম, আজকের তারিখ। স্যার কত আজকের পেজ তারিখে স্যার একটু অন্য আবার একটু পঞ্জিকা বলেন আছে, স্যার কত পেজ? অন্য বিশুদ্ধ পঞ্জিকা আছে। এটা 161 থেকে 32 বছরের প্রথমে আছে। দাদা 407 বের করা আছে? 407 আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি গ্রুপে। হ্যাঁ, ছবি তুলে দিয়ে দিন না হয় গ্রুপে। অন্য পঞ্জিকা হবে না, যত অন্য যে কোনো পঞ্জিকা তো আছে। এই হ্যাঁ আজকের তারিখটা বের করেন, শুধু আজকের আজকের তারিখটা তারিখে বের বের করেন। করুন, যে কোনো পঞ্জিকা হোক। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। 8ই অগাস্ট নাকি? হুম, বের করলাম। বের করলে দেখুন আপনার সাইডে যে হুম, বক্স আছে এখানে লেখা আছে দিবা হুম, 32, 28, 40। আমি যেটা এই বোর্ডে যে, লিখছি। হ্যাঁ পেয়েছি। হ্যাঁ সবাই পেলেন 32, 28, 40? জি জি স্যার। স্যার। এটা হচ্ছে আজকের দিবা মান, মানে আজকের দিনের মান হচ্ছে 32 দণ্ড, 28 পল, 40 বিপল। হুম, 40 বিপল। রাত্রি মন্ডল লিখবো। শুধু দিবা মানটাকে হিসাব করুন। আচ্ছা, ঠিক আছে। 32 এটাকে দণ্ড, 28 পল, 40 বিপল। হুম, দণ্ড, পল, বিপল। আচ্ছা, এখন দণ্ড, পল, বিপল সবাই বুঝেন নাকি বুঝেন না? যারা বুঝেন না তারা নির্দ্বিধায় বলে দিন, আজকে তাহলে। আলোচনাটা, হ্যাঁ দাদা সুব্রত বাবু, আজকে স্যার আবার বুঝে না প্রাইমারি পরিষ্কার আলোচনাটা করে দিয়ে শুরু একটু করলে ভালো আলোচনা হয়। করেন স্যার। হ্যান্ড রাইজ করুন, সবাই হ্যান্ড রাইজ করুন, তাইলে বুঝে যাবে। যারা যারা না বুঝেন বলেন। স্যার করাইছিলেন স্যার, একটু ধরা দিলেই পারবেন আমরা। তা আপনি ধরাই দিলে পারে। পড়াশোনা একটা হ্যাঁ সময় কিন্তু স্যার ভুলে গেছি স্যার এটা। হ্যাঁ। পারবো স্যার, একটু আপনি খালি ধরা দিন ফিরে যাবেন। আচ্ছা, তাহলে দণ্ড, পল, বিপলের সূত্রটা লিখে নেন। হুম স্যার, বলে এক দণ্ড। লিখুন 60 অনুপল সমান হচ্ছে 1 বিপল। 60 বিপল সমান হচ্ছে 1 পল। আর 60 পল সমান হচ্ছে 1 দণ্ড। বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ তাহলে দেখা যায়। বোর্ড জি দেখে স্যার। এটা লিখে নিন। এটা কি লিখে নিলে পরে অনুপল মুছে ইলেকশন? দেবেন। 60 60 অনুপল। 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 60 অনুপল সমান 1 বিপল। এক দিবস। 60 দিবস 60 বিগল না, বিপল। 60 বিপল সমান 1 পল। বিফল। হ্যাঁ, বিপল। আর 60 পল সমান হচ্ছে 1 দণ্ড। অনুপম হ্যাঁ, বিপদ ও, হ্যাঁ। এটা লিখছেন? লেখা হয়েছে। আচ্ছা এটা বুঝতে পারি না। ত্রিফল, ত্রিপদ নাকি? 60 বিপল, বিপল। বর শিকার পল ও বিপল। পল ও পল, বর শিকার, পল ও বিপল। পল আর বিপল, তারপরে হচ্ছে অনুপল। 60 দণ্ড। 60 পলে 1 দণ্ড। 60 পল সমান সমান 1 দণ্ড। 60 পল সমান সমান 1 দণ্ড। লিখছেন?
জি স্যার। এবার লিখুন এক দণ্ড সমান হচ্ছে 24 মিনিট। এক দণ্ড সমান 24 মিনিট। দণ্ড সমান 24 মিনিট। আড়াই দণ্ড আড়াই দণ্ড সমান হচ্ছে 1 ঘন্টা। কাজ। ঠিক আছে, এবার লিখুন এক পল সমান হচ্ছে 24 সেকেন্ড। ফল লিখছেন? জি স্যার। লিখুন হচ্ছে আড়াই পল সমান 1 মিনিট। আড়াই পল সমান 1 মিনিট। 1 মিনিট। বর্তমানে আমাদের যে সংখ্যা গণনার মান সেটা হচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ড। আর আগে ছিল দণ্ড, পল, বিপল। ঠিক আছে, মুছে দেই এটা। হোসেন জি স্যার। স্যার। তাইলে আপনার হচ্ছে আজকে দণ্ড, পল, বিপল আপনারা বুঝে গেলেন। এখানে আমরা লিখলাম হচ্ছে 32 দণ্ড, 28 পল, 40 বিপল। ঠিক আছে, তাহলে দণ্ড মানে কি, পল মানে কি, বিপল মানে কি, এটা বুঝে গেলেন। এখন হুম। হচ্ছে আমরা সূত্র কি লিখছিলাম, জামার দর নির্ণয় করবো আমরা। তাহলে হচ্ছে দিবামানকে 8 ভাগে ভাগ করতে হবে। এই হচ্ছে দিবামান, এটাকে 8 ভাগে ভাগ করতে হবে। স্যার এই এই দিবামান মানে এই যে 32 দণ্ড 28 পল 40 বিপল, তার মানে কি এটা কি সূর্য উদয়ের সময় ছিল আজকে? না, এটা হচ্ছে আজকের দিনের মান। যেমন একটা টোটাল মান হচ্ছে 12 ঘন্টা থাকে না, হ্যাঁ এই 12 টোটাল ঘন্টাটাকে সারাদিনে সুদের দণ্ডে পরিণত করে হচ্ছে এটা, মানে দণ্ডে হচ্ছে এটা 32 দণ্ড, 28 পল, 40 বিপল। হ্যাঁ, টোটাল বুঝছি। দিনের আজকে সূর্যোদয় থেকে আগামীকালকের সূর্যোদয়ের আগ মুহূর্ত পর্যন্ত 24 ঘন্টা। এই 24 ঘন্টা হচ্ছে 60 দণ্ড হয় আমাদের। আগে 7 হিসাব করতে দণ্ডের 60 32 দণ্ড হচ্ছে দিন। হ্যাঁ, তাহলে অর্ধেক দিন হচ্ছে কি 30 দণ্ড হবে। হ্যাঁ, কিন্তু ওই যে দিবারাত্রি তো আর এক সমান না, এক এক রাইট। সময় দিন বড়, এক এক সময় রাত্রি বড়। তাই হচ্ছে আজকের যে দিবামান সেটা হচ্ছে 32 দণ্ড, 28 পল, 40 বিপল। যেহেতু দিবারাত্রি ছোট বড় এর জন্য 8 ভাগে ভাগ করে বের করতে হবে। না হলে তো আপনার হচ্ছে 12 ঘন্টাকে 8 ভাগে ভাগ করলে 1.5 ঘন্টা এমনি পেয়ে যাচ্ছি আমরা। তাইলে সুভাষদা, সুভাষদা ওই গেলেন আপনি? ভিডিও থইয়া পাশে চলে গেলেন, হইলো? না আজকে দাদা, আমি ক্লাস আমি ভিডিওর ভিতরেই আছি। ওই ও নেটের দুইটা? সমস্যা তো, এই দুইটা দুটা? অঙ্কের আচ্ছা ক্লাস ঠিক তো আছে। একটু বোরিং হয়ে যাবে ক্লাসটা। আরে দুটি বোরিং না, আইডিতে ঢুকছেন স্যার? মজা সুভাষ দা মজা করে দুটি দেন, আইডিতে বোরিং হবে ঢুকছেন? না। হ্যাঁ, সুভাষ দালও দুটি আইডিতে ঢুকছে স্যার। স্যার পঞ্জিকাতে দেওয়া আছে আজকে দিবা হচ্ছে 32 দণ্ড আর দণ্ড। রাত্রি হচ্ছে 27 দণ্ড। মুংটা কি স্যার, মুং? রাত্রি রাত্রি হচ্ছে 27। হ্যাঁ, কিন্তু এই যে স্যার পরের আরেকটা লেখা আছে মুং। না, দিবা যেটা এটাই হচ্ছে দিবার দণ্ড। ঠিক আছে, মুঙে এখন যেয়েন না। মুং ওই আপনি পল দিবা লাভ চন্দ্র। নাই, দিবা আচ্ছা ঠিক বুঝিয়ে আছে, দিবাটা বুঝে রাত্রিটা বুঝবো। ঠিক আছে, ঠিক আমরা আছে। দিবা রাত্রি দুটোই লাগবে। আর যদি কথাকে দৃষ্টি বিচার স্যার, করতে দিবা রাত্রি তাহলে দুটোই লাগবে। স্যার, স্যার আমি একটু কথা বলি স্যার। ওই 60 দণ্ড হলো দিবা রাত্রি মিলে 24 ঘন্টা, তা 60 হ্যাঁ, দণ্ড তাহলে দিবায় আছে হলো 32 দণ্ড, 28 পল, 40 বিপল। হ্যাঁ। আর রাত্রি আছে হলো 27 দণ্ড, আপনি 31। রাত্রি কেন আনছেন? রাত্রি যখন বোর্ডে লিখবো, যখন রাত্রিটা বিচার করবো তখন আনলেন না রাত্রি। স্যার এমনি তো বললাম স্যার, এই এই কিসের মধ্যে ঠিক আছে, স্যার এবার এবার ক্যালকুলেশন করেন।
আপনি এটাকে নিজে আট নিজে ভাগে যোগ ভাগ করে করো। নেন দুইটা, দেখবেন আট 60 ভাগে দণ্ড ভাগ হবে। করার সহজ একটা পথ আছে, সেটা হচ্ছে দণ্ডকে 60 দ্বারা গুণ করব। গুণ করলে আপনার হচ্ছে পল বেরোবে। এটা দণ্ড তো, তাহলে এক দণ্ড সমান কত পল? 60 পল না? লিখলেন যে সূত্রটা হুম, দেখুন। তো জি এটাকে স্যার। হচ্ছে 60 দ্বারা ভাগ গুণ করলে হবে পল হয়ে যাবে। সেই পলের হুম, সঙ্গে 28 যোগ করবো। আচ্ছা এরকম 32 পূরণ 60 সমান যেটা হবে XYZ যোগ হচ্ছে 28। এটাকে আবার 60 দ্বারা গুণ করব, সমান যেটা হবে XYZ, এটার সঙ্গে আমরা 40 যোগ করব। যোগ করলে যে রেজাল্ট হবে সেটা হবে বিপল। এটা 48 সেটা স্যার। স্যার আর এটা তাহলে 32 লিখছেন নাকি? হ্যাঁ 32ই তো, দিবামান যেহেতু 32, তো 32ই লিখবেন। 32 ইন্টু, 56 দেখি না স্যার। আপনারা নিজেদের খাতায় দিবামান লিখছেন, লিখেন নাই? তো লেখার জন্য তো বলছি স্যার আপনারা গুণ 32 করে ইন্টু। বসতে যায়েন না, গুণ করে বসতে যায়েন না। সহজ পথ আছে, আমি দেখাচ্ছি। আপনারা আগে জিনিসটা আগে দেখুন। দিবামানটা লিখুন আগে খাতায়, সব বোর্ডের দিকে তাকায় হবে না। গুণ টুন পরে করেন, কারণ সহজ পদ আছে, এই গুণে যে বেজালে পড়বেন। স্যার গুণ করা হয়ে গেছে, আপনি বলেন স্যার। তাহলে করেছি 32 স্যার। পূরণ 60 আমি যখন যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমার হচ্ছে পল পাবো। এটা পলে জি হয়ে স্যার। যাবে, এই দণ্ডটা পলে রূপান্তরিত হবে। এই পলের সঙ্গে এখানে 28 পল যোগ করে নেব, নিলে পরে হবে এটা টোটাল পল হবে। এই হুম হুম পলের সঙ্গে আবার যখন 60 দিয়ে গুণ করবো তখন আমি পাবো আপনার বিপল। এই হুম বিপলের সাথে এখানে 40 বিপল যোগ করলে যে মোট বিপলটা পাবো, সেই বিপলকে আমার হচ্ছে 150 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, প্রথমে 150 দ্বারা ভাগ করতে হবে। 150 দ্বারা ভাগ করে তারপরে আবার আড়াই দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে কি ওই ঘন্টায় পেয়ে যাবো সেটাকে। এবার ঘন্টায় বের করে সেটাকে 8 ভাগে ভাগ করতে পারি, অথবা যে বিপল আছে সেই বিপলটাকে 8 ভাগে ভাগ করতে পারি, ভাগ করে এটাকে আবার দণ্ড পল বিপলে রূপান্তরিত করতে পারি। তো প্রক্রিয়াটা খুবই কঠিন হয়ে যায়। সবচেয়ে সহজ একটা পথ আমি দেখাচ্ছি। জানেন না এই যে আমি যে 150 দিয়ে কেন ভাগ করবো? এই যে 32 গুণ 60 প্লাস 28 গুণ 60 প্লাস 40, আমার এটা যে আমার কাছে সহজ পদ্ধতি আছে। আচ্ছা এটা পরে একটা যে 150 দিয়ে কেন ভাগ করবো একটু বলে দিন, কেন 150টা নিচ্ছি? 150 পলে হচ্ছে 2.5 মিনিট, মানে এটা ঘন্টায় রূপান্তরিত করবো আর কি। 150 হইলো 2.5 মিনিট। 150 হলে 2.5 মিনিট পাবো, তারপরে আবার আড়াই দিয়ে ভাগ করলে ঘন্টা পাবো। ঠিক আছে, এই জটিলতায় আমরা যাব না, এত জটিলতায় গিয়ে আমরা পাবো না। আবার হচ্ছে বিপলকে 8 দ্বারা সরাসরি ভাগ করে যে রেজাল্টটা পাবো সেটাকে আবার দণ্ডে এবং পলে এবং বিপলে ভাগ করতে হবে। এত জটিলতা না গিয়ে আমরা হচ্ছে লিখবো অর্ধ দিবামান। দিবামান হচ্ছে 32, হুম। দণ্ড 28 পল 40 বিপল, তাহলে অর্ধ দিবামান মানে তার অর্ধেক বের করে একটু বড় করে লিখেন। অর্ধ দিবামান। হুম। আমি তো বলছি বাবুল দা, সাথে তো বলছি অর্ধ দিবামান। অর্ধ মানে হাফ, 2 ভাগের 1। অর্থদীপমান বের করলাম, তারপর অর্ধ দিবামান কত হবে? 16, 14, 20। হ্যাঁ 16, 14, 20 অর্ধ দিবামান। হুম। এবার এটাকে বুঝলেন না বলুন না, কেউ আপনারা কি রাত্রিমান বের করতেছেন? না না, শুধু দীপমানটা। দিনের মানটা স্যার। আগে ঠিক আছে স্যার। দিবামানটা বের করি, তারপরে দিবা জামার্ধ নির্ণয়, দিবা দণ্ড নির্ণয় করে তারপরে তারপরে রাশিটা যাব। অর্ধ দিবা সমান ওই তো 32 অর্ধেক 16। বাবুল দা, আপনি যেভাবে লিখতেছেন আপনি শিখতে পারবেন না। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন, তারপরে লিখুন। হ্যাঁ বলেন। বাবুল্লাহ, আমি বলে দেই, নকল করে ফেলতেছেন 32 আপনি। অর্ধেক কত? 16, 28 অর্ধেক 14, 40 আপনি অর্ধেক জিনিসটা 20। বুঝতে হবে, এখানে হচ্ছে দিবামান আর জি অর্ধ স্যার। দিবামান মানে তার অর্ধেক করব আমি। হ্যাঁ ঠিক আছে, স্যার এবার লেখেন। ঠিক আছে। এরপর হচ্ছে জামমান।
ব্রাহ্মমান, জামো জামো জামমান। জামমান জামমানটা হবে তার অর্ধেক। 8, 7, 10। তাইলে কয় ভাগে ভাগ হলো দেখুন তো একটু। 4 ভাগ হইলো। অর্ধেক যখন করলাম তখন কিন্তু 4 ভাগ হয়ে গেল। অর্ধ দিবামান মানে 4 ভাগে ভাগ হয়ে গেছে। অর্ধ দিবামান তো 2 ভাগ হয়েছে, মানে অর্ধেকটা। আর 2 যখন ভাগ হয়েছে। আবারও, হ্যাঁ, আর জামমান যখন করলাম তখন 4 ভাগ হয়েছে। 4 ভাগ তখন হলো হয়েছে। 4 ভাগ। এবার হচ্ছে জামার্দমান। জামার্দমান তার মানে স্যার যা জামমান এবং জামাদ্দমান স্যার ওই বৃত্তের ব্যাস আর ব্যাসার্ধের মতো স্যার, তাই তো? এটা তো বুঝাতে পারবো না আমি। না স্যার, বৃত্তের ব্যাস হচ্ছে স্যার বৃত্তের এই মাথা মাথা, আর আর ব্যাসার্ধ হচ্ছে স্যার বৃত্তের ওই কেন্দ্র থেকে তার অর্ধেক। এই জামার্ধ তাই স্যার, জামার্দমান কি এটার অর্ধেক? জামের অর্ধেক, ঠিক আছে জামান ঠিক আছে জামান অর্ধেক। সুব্রত, ঠিক আছে। জামের অর্ধ, জামার্ধ, দিবার অর্ধ, আমি হচ্ছে দিবামান। অঙ্কে কাঁচা ছিলাম, যদিও লেটার পাইছি অঙ্কে এসএসসি তে, কিন্তু অঙ্কে কাঁচা ছিলাম আমি। কিন্তু আমার হচ্ছে ওই জ্যামিতি আছে না, ওই আমার সময়ে আপনার জ্যামিতির এ টু জেড, জ্যামিতি মানে এরপরে সম্পাদ্য উপপাদ্য যা ছিল বইয়ে সব আমার মানে একদম, কয়টা লাইন আছে, কয়টা অক্ষর আছে, কয়টা শব্দ আছে, সব আমার মুখস্থ ছিল। মুখস্থ। তো আমি যখন পরে টেস্টের পরে একজন স্যারের কাছে গেছি, উনি বলছেন যে তোমার ওই বিদ্যা দিয়ে কোনো কাজ হবে না, ভবিষ্যতে কাজে আসবে না, তুমি আমার কাছে আলাদাভাবে আসো, আমি তোমাকে এটা শেখাবো, তুমি ওই মুখস্থ বিদ্যা দ্বারা হবে না। তারপরে উনি আমাকে শিখাইছিল, কিন্তু পরবর্তীতে তো আর সায়েন্স নিয়ে আর লেখাপড়া করিনি, কাজেই ওই গণিত আর সেভাবে আগাইতে পারি না। তাহলে এখানে 3 কিভাবে আসলো? 4, তারপরে 3, 7 তো 3.5 হওয়ার কথা, এখানে 3 কেন? হ্যাঁ, সাড়ে তিন। ওইটার সাড়ে তিনই হবে হলো। আপনার এক পল সমান কত লিখলেন আপনি? 60। 60। তাহলে এক হুম। পলকে যদি আমি 2 ভাগে ভাগ করি তাহলে 30। আচ্ছা, তাহলে এখানে আমি 3 লিখলাম, আমার হাতে আছে 30, তাই তো? হ্যাঁ। হাতে আছে 30, এখানে 10-এর অর্ধেক 5, 5-এর সঙ্গে 30 যোগ করে 35। ও আচ্ছা আচ্ছা, এটাকে বুঝতে পারছি। এটাকে আমি বিপলে পলে অপেক্ষায় ছিলাম নিয়ে কেউ ওই তারপরে। প্রশ্নটা করে কিনা। স্যার এটা এই তো, যে স্যার আমি আবার একটু এটা তো আরেকটু অন্যরকম করা বুঝছি যায়। স্যার। ওই এটারে 10-এর লোকে 60 যোগ করে 70 করলে হ্যাঁ এইভাবে হ্যাঁ, এই করা যে যায়। স্যার এই যে আর টিটু জয়ন্ত স্যারের দা, সাথে আমি একমত স্যার। ঠিক আছে জয়ন্ত স্যার, দা আমি যেটা ওইটা বললো বলতে এটা চাচ্ছিলাম। পদ্ধতি, জয়ন্ত দা যেটা বললো এটা সহজ পদ্ধতি। ওই ওই হ্যাঁ পদ্ধতিটা তো আমরা আগে পারি, এখন এটা সহজ পদ্ধতি শিখেছি। স্যার ক্যামেরার রেজুলেশন অত্যধিক খারাপ স্যার, 3K স্যার শূন্য বলেই মনে হচ্ছে আমার এখানে, এই যে 35-এর 3 এটা কি শূন্য বলে মনে হচ্ছে? শূন্য বলে মনে হচ্ছে আমাদের এখানে, এই জন্য বুঝতে পারছিলাম না। আবার আমার কথা হচ্ছে জয়ন্ত স্যার যেটা বলতেছে, আমরা ওইখানে ওনার সূত্রটা ফলো করি, ওনার মতো হ্যাঁ অঙ্ক স্যার, করতে হবে। সূত্রটা ফলো করেন, অর্ধেক দিবা মানে অর্ধেক করেন, তার অর্ধেক করেন, তাহলে তো হয়ে হুম যাচ্ছে। হুম। বোর্ডে লেখাটা তো দূরে দেখা যাচ্ছে না অনেকটা। না, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আমার এখানে দেখা যাচ্ছে ক্লিয়ার। তারপরে হচ্ছে মুহূর্তমান। মুহূর্তমান তার অর্ধেক হবে 2, 1, 47। মুহূর্তমান এটার অর্ধেক নাকি? হ্যাঁ, অর্ধেক। 2, 1, আর থাকলো 60, আর 1 হইলে আর কত থাকলো? 30। কত হইলো তাহলে? 47 না এটা? হ্যাঁ, 47। এখানে 47, এখানে আরো 30 রয়ে গেছে, ওইটা বাদ দিয়ে দিছি। অনুপল হবে, এ হচ্ছে অনুপল 30। অনুপল বাদ। দণ্ড, পল, বিপল, অনুপল হুম। লিখে রাখুন তাইলে, মানে এইভাবে লিখে রাখুন তাইলে আপনার ওই ভবিষ্যতে দেখলে মনে হবে আর কি, নাইলে আবার ভাববেন যে 30 কেন বাদ হইলো।
আমার তো এই আচ্ছা যেভাবে বুঝেন এইভাবে লিখে রাখুন। ঠিক লিখে আছে, নিছি আমি, লিখে নিছি। এরপর হচ্ছে দণ্ডমান। এক, ত্রিশ, আচ্ছা, 20, এক, এরপরে হচ্ছে 30, 31, 23, 45। 30 হলে ওইদিকে যে বোগা কত, ওইদিকে আচ্ছা 30টা যে করলাম, এই 61, হ্যাঁ হ্যাঁ, রাইট, টি টু দা রাইট, 53। 53 হবে। হুম। আর এদিকে 45। 31 স্যার, 31, তারপরে 53 স্যার। হ্যাঁ, 53। স্যার 47-এর ই করলেন না স্যার? 47, 47-এর অর্ধেক কত? 23। 23, ওই আর এখানে তো এখানে আমি 23টা লেখ। ও এখানে 60, এক মানে হচ্ছে হ্যাঁ 60, হ্যাঁ, 60-এর জি স্যার। না, এখানে 30, ভুল হচ্ছে, এখানে এটাও শূন্য হবে। এক দিয়ে এক রে বাগ দিয়ে এক থেকে যখন আমি বাদ দিয়ে দেবো তখন তো মানে ওইটা ওই ইয়ে হয়ে যাচ্ছে, আপনার বিপল হয়ে যাচ্ছে। তো এখানে তো আর কিছু থাকছে না, কারণ এখানে তো শুধু না না, ফল থাকবে। তো ফল বিপল থাকবে, ঠিক আছে। এখানে চলে যাচ্ছে 30। তো হুম, 30 আর হচ্ছে 23, 53। আর এখানে যে আমার আরো 30 হয়ে গেল, আর এখানে 30-এর অর্ধেক 15, আর 30 হচ্ছে 45। জি, এই বেড়েছে, ক্লিয়ার। যদি এই যোগ বিয়োগটা কারো ক্লিয়ার না হয়, আপনারা আলোচনা করে নেন, ঠিক আছে? তাইলে আমি একটা সহজ পদ্ধতি বলি। হ্যাঁ, ওই আপনারা, স্যারে বলছিলেন। আচ্ছা এটা আমি একটু শেষ সহজ করে নি। পদ্ধতিটা বলি, শুনেন টিটুদা, একটু কথা বলতে দেন, দেখেন না সহজ করে দিতে পারি কিনা। আমাকে মূল থিমে যেতে হবে, পয়েন্টে যেতে হবে। পয়েন্টটা কি? আমার দিবামান রাত্রিমান। আমি দিবামান পেলাম কত? 32 ডিগ্রি 28 মিনিট, 32 দণ্ড 28 পল 40 40। বিপল। হ্যাঁ। আমি টোটালটাকে একদম ঘন্টায় চলে যাব, হুম দিনের মানের সময় চলে যাব। হুম তাইলে আমরা এখানে একক পাইছি না? হুম যে আড়াই, আড়াই দণ্ডে কত? 1 ঘন্টা না? হুম 32-কে আড়াই দিয়ে ভাগ করেন, কত হয় দেখেন। 32-কে আড়াই দিয়ে ভাগ করেন, 2.5 32। হ্যাঁ, কত এটা একটা হয়? পদ্ধতি আছে। হ্যাঁ, এটা একটা পদ্ধতি আছে, ঠিক আছে, এটা একটা জান না, পদ্ধতি আছে। জান না, আমাকে শেষ করতে দেন। হ্যাঁ, আচ্ছা আমি করে নিই, তার খাতা খুলে নেই। আরে না, 32-কে ভাগ করেন আড়াই দিয়ে, 32 বারো দশমিক 12.8। 12.8। হুম হ্যাঁ, 12.8। হুম তাহলে 12, এটা লোকে প্লাস হবে কত? দাঁড়ান, 12 × 2.5 দেন, লেখেন 12.8 30। এর 12.8 লোকে আপনি আড়াই। আ- আপনি 30 দণ্ড লেখেন, 12.8-এর লগে আড়াই যোগ দেন, গুণ দেন। আড়াই গুণ হম, কত গেল? 32 থেকে কত দণ্ড গেল? 32 আড়াই দিয়ে ভাগ দিলাম, ভাগ দিয়ে কত দিলে আসছে? 12.8, ঠিক আছে। 8। এখন 12-রে আড়াই দিয়ে গুণ দেন, আবার 8 বাদ দেন, 0.8 বাদ দেন। 0.8 বাদ দিতাম, হ্যাঁ, তো কত আসলো? তাহলে 12 × 24 আর 6 30। হ্যাঁ, 30। 30। তাহলে 32 থেকে আমার 30 দণ্ড চলে গেছে। তাহলে 2 দণ্ড। তাহলে 12 ঘন্টা লেখেন, লেখেন 12 ঘন্টা লেখেন। 30। 32 দণ্ড সমান লেখেন 12 ঘন্টা 24 মিনিট। 32 দণ্ড সমান লেখেন 12 ঘন্টা 24 মিনিট। 12 ঘন্টা 24 মিনিট। 48, 2 দণ্ড 48 মিনিট, 12 ঘন্টা 48 মিনিট। 48 মিনিট, দুই তো বাদ, দুই যেহেতু বাদ দিছে তো ওই 48 যে মিনিট। 30 দণ্ড পাইলাম কত? 12 ঘন্টা পাইছি।
আরো হুম, 2 দণ্ড বাকি, 2 দণ্ড হুম, হলো 24 48 মিনিট, ঠিক আছে, এটা ঠিক আছে। 12 ঘন্টা 48 মিনিট। হুম, এরপর রইলো কত আমার? 28 পল। পল। হুম, 28 পলটা 24 সেকেন্ড দিয়ে গুণ করেন, 28 ইন্টু 24 দেন, 28 672 ইন্টু 24, হুম, 600 672। হ্যাঁ, ভাগ দেন 60, ভাগ দেন 60 দিয়া, হুম, 600 কত হয়েছে স্যার? 672। তাহলে 60 ওকে 60 12 হ্যাঁ, 612 11.2। 11.2, তাইলে 11 মিনিট, হুম 11 মিনিট। হুম আর হলো তাইলে 0.2। হ্যাঁ, তাইলে 11 ইন্টু 60 কত? 660 থাকে কত? 672 পাইছিলাম, হুম আরো 12 থাকে, তো 12 হুম সেকেন্ড। তাইলে 12 সেকেন্ড, 11 মিনিট 12 সেকেন্ড। 12 সেকেন্ড। এখন 40 সেকেন্ড, 40 পল, 40 বিপল, হুম 40 বিপল, হুম 40 বিপলটা ভাগ দেন, গুণ দেন আবার ইয়ে দিয়ে 24 দিয়ে, 40 ইন্টু 24, হুম 960। 960, এটারে ভাগ দেন 60 দিয়া, 16 সেকেন্ড। 16 সেকেন্ড। হুম এখন ঘন্টা মিনিট সেকেন্ড যোগ করেন। তো প্রথম পাইলাম 12 ঘন্টা 48 মিনিট। 48 মিনিট, হুম, এরপরে পাইলাম 11 মিনিট 11 মিনিট, 12 সেকেন্ড। এরপরে পাইলাম 16 সেকেন্ড। 16 সেকেন্ড। এখন যোগ করেন। 16 বার হইলো 28, 16 বার হইলো 28, 48, 12 ঘন্টা। তো 12 ঘন্টা আর হইলো 8 একে 9, 8 একে 9, 4 একে 5, 59। তাহলে 13 ঘন্টা 59 মিনিট 28 সেকেন্ড। ঘন্টা 13 ঘন্টা 4 মিনিট 28 সেকেন্ড। 59 মিনিট আচ্ছা, দিব, 4 6 2 8, 1 আর 1 2, 59 মিনিট দিব, 8 আর 1 9, 5 আর 1 59 মিনিট। 5, 59 মিনিট, 12 ঘন্টা 12 59 59 28, 12 28, 59 12 28। ঘন্টা 59 মিনিট, স্যার হ্যাঁ হচ্ছে 12 ঘন্টা 28, 28 সেকেন্ড, 12 ঘন্টা 59 মিনিট 28 59 12 মিনিট সেকেন্ড। ঘন্টা 28 সেকেন্ড। 59 মিনিট 28 এটা সেকেন্ড। এটা হইলো আমাদের পুরা দিবামান, ঠিক আছে? এবার আবার তো এখন তাহলে আমার আবার জামার জন্য এটা আবার 8 ভাগ করতে হবে। আর দাঁড়ান না, আরো সোজা করে দিচ্ছি। এখন আমার লাগবে কি? আমার প্রথমে লাগতেছে দণ্ড। হুম আমরা দ্বন্দ্বপটি পেয়েছি না, বা জামার্থ পাইছি না? হুম দণ্ড বের করলে জামার্থ হয়ে যাবে। হুম আমি সরাসরি ওই ভাগে চলে যাব। কিভাবে ভাগে চলে যাব? আমার হলো দিবামানের অর্ধেক হইলো দিবার্ধ, হুম তাই তো? হুম দিবার্ধের অর্ধেক হইলো জাম, হুম তাইলে প্রথমে 2 ভাগ, হুম এরপরে আহ জামার্ধ হইলো 8 ভাগের 1 ভাগ, হুম আর দণ্ড হইলো আমার তো 8 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। হুম তাইলে আমি 16 দিয়া ভাগ করলে দণ্ড আসে। আমরা 12 ঘন্টা 59 এই মিনিট 12 28 সেকেন্ডে 4 দিয়ে ভাগ করলে আইতাছে কি? 4 দিয়ে ভাগ করলে আইতাছে কি আইতাছে? 4 8 দিয়ে ভাগ 8 ভাগ করলে আমার জামার্ধ আসতেছে। 8 ভাগ করলে জামার আইতাছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। 8 ভাগ করলে আর জামার দাও, জামার্ধ আসতেছে। 8 ভাগ করলে হ্যাঁ আর জামার্ধ জামার কি? জামার্ধ, আর দণ্ড হইলো জামার্ধর অর্ধেক। তাইলে জামার জামার্ধর জামার অর্ধেক 16, দণ্ড। তো 16 দিয়া ভাগ করলে কি দণ্ড আসবে না? হুম তাহলে এটারে 16 দিয়া ভাগ ডাইরেক্ট করেন, আগে 16 লিখে দিয়া নেই, ভাগ করেন। আগে নিয়মটা লিখে নেই। স্যার 16 স্যার 12 ঘন্টা 59 মিনিট 28 সেকেন্ডে কত দিয়ে ভাগ করো স্যার? 16 দিয়া ভাগ করলে দণ্ড চলে আসবে। ও, সাধারণত আমরা জানি 24 মিনিটে 1 দণ্ড, কিন্তু দিবামান বেশি হওয়ায় যদি এখানে 12 ঘন্টা হইতো, তাইলে কিন্তু দিবামান আমার 24 মিনিট থাকতো, এই দণ্ডমান 24 মিনিট থাকতো।
কিন্তু দিবামান যেহেতু 12 ঘন্টা 59 মিনিট, প্রায় আরো 1 ঘন্টা বেশি, হুম। 28 সেকেন্ড, সেই ক্ষেত্রে প্রায় আরো 1 ঘন্টা বেশি, 1 ঘন্টা বেশি, সেই ক্ষেত্রে আমার দিবামানটা 24 মিনিটের সামান্য বেশি হবে। তাইলে দেখেন 12 ঘন্টা হিসাব করলে কিন্তু 24 মিনিট আমি পাচ্ছি এখানে। তাইলে যদি শুধু 59 মিনিটে আর 28 সেকেন্ডে যদি 16 দিয়ে ভাগ করি, তাহলে 24 মিনিটের সাথে ওইটা প্লাস করলেই দণ্ড বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটারে এই 12 ঘন্টা 59 সেকেন্ড 59 মিনিট 28 সেকেন্ডে এখন 12 ষোলো ঘন্টা দিয়ে বাদ দিয়ে দেন, এখন 12 ঘন্টা বাদ দেন, এখন 59 মিনিট 28 সেকেন্ডে ভাগ করেন, 59 মিনিটের সেকেন্ডে নেন, 59 মিনিট 59 ইন্টু 59 60 60 দেন, কত হইতেছে? 6 9 54। আচ্ছা, আগে 35 40 59 মিনিট ইন্টু 60 সেকেন্ড। 3540, আর হইলো প্লাস 28, 3640 স্যার। 3005 কত? 59 ইন্টু 60, 3540, 35 68 টোটাল। 3500 3540। ঠিক আছে, একটা 36 থেকে 60 বিয়োগ যাইব, ঠিক আছে। 3540 প্লাস হ্যাঁ 28 প্লাস 28 28 68, 3568, তাই তো? 3568 এটা ভাগ দেন 16 দিয়া ভাগ দেন, এটারে 16 দিয়ে ভাগ দেবো। হ্যাঁ ভাগ 16 দোকানে 223 32 3। 223 কি পেলাম? আচ্ছা, দান করে লই, আমি এত Second, পাই না, হয়েছে স্যার? ব্রেনে কাজ 16 করে তে না। ভাগ দিয়ে কত হয়েছে স্যার? 223 16 দোকানে ও, 32 4 48 3 16 28 223। হ্যাঁ, তাহলে 223 কি? এটা হচ্ছে সেকেন্ড, 200 দিল, এটা দণ্ডমান সেকেন্ড 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 সেকেন্ড। সেকেন্ড হ্যাঁ, হ্যাঁ, এখন আমি যদি এটাকে মিনিটে নেই, আবার 60 দিয়ে ভাগ 24 দিতে হবে। আবার 60 ভাগ 60 দেন, দিতেন। 223 223 ভাগ 60, 60 223 ভাগ 60 হলে 424। 372 হ্যাঁ 3 318 ইন্টু 180 60, 180 মাইনাস 223 223, 3 হ্যাঁ, তাইলে 3 মিনিট 43 সেকেন্ড, বাইর করলি। 3 12 থেকে 8 গেলে হ্যাঁ 60, তাইলে 3 মিনিট প্রতিদ্বন্দ্ব, 43 সেকেন্ড। তাইলে 24 মিনিট, 12 ঘন্টায় পাইছি 24 মিনিট, এটা আমার কনফার্ম। তার সাথে 3 মিনিট 40 সেকেন্ড যোগ দেন, 43 সেকেন্ড, তাইলে 12 27 ঘন্টায় মিনিট 12 ঘন্টা কি পাইলাম? 24 মিনিট, এটা তো আমার কমন। 12 ঘন্টায় 24 মিনিট, এটা আইছে আমার না? বুদ্ধি তাই না। 12 ঘন্টায় 24 প্রতিদ্বন্দ্ব, না, কেন বুঝি? প্রতিদ্বন্দ্ব, ওই যে 2.5 ঘন্টা 1 ঘন্টা পাইছি না, প্রতিদ্বন্দ্ব মানে হ্যাঁ, 24 মিনিট। আচ্ছা, ওই স্যার এই 16 দিয়ে স্যার 12 ঘন্টার ঘন্টার আবার ভাগ মিনিট দিলাম, বানাবো স্যার। বুঝছি। 16 দিয়ে হ্যাঁ 12 ভাগ করলাম, 12 ঘন্টার ভাগ করলাম, 24 মিনিট আসবে। 24 মিনিট। তাহলে 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 তাইলে এখন এখন কি যে 3 মিনিট 43 সেকেন্ড পাইছেন, ওইটা হ্যাঁ, প্লাস করেন 24 মিনিটের সাথে, কত হইলো? তাহলে 24 মিনিট কত? 24 মিনিট না, হ্যাঁ প্লাস যোগ 3 মিনিট প্লাস 43 সেকেন্ড, 3 মিনিট 27 43 মিনিট সেকেন্ড, 43 সেকেন্ড স্যার। তাহলে এটা 27 এই মিনিট 24 মিনিট কি করে বললাম স্যার? 24 মিনিট পেলেন, 12 ঘন্টাকে আপনি 16 স্যার দিয়ে ভাগ এটা করেন, একটু আপনি 12 ঘন্টাকে 16 দিয়ে ভাগ করেন না, 16 আমাদের দিয়ে ও ভাগ করেন, 24 মিনিট চলে আসবে, এটা কমন। মানে আমরা সাধারণত দিবামান রাত্রিমান তো আমাদের 12 হওয়ার কথা, তাই তো? 12 ঘন্টা 12 ঘন্টা হওয়ার কথা না, কিন্তু আমরা এখানে পাইছি কত? আমাদের প্রায় 13 ঘন্টা, তাই 59 মিনিট আরেকটু বেশি, ওই দিনের মান 59 মিনিট 28 সেকেন্ড বেশি, আমরা শুধু অতিরিক্ততা বের করছি, তাহলে পাইলাম 27 মিনিট 43 সেকেন্ড। এটা হচ্ছে দণ্ডমান, 27 মিনিট 43 সেকেন্ড হলো দণ্ডমান। দণ্ডমান। এখন প্রতিদ্বন্দ্বের যে অধিপতি আছে, সূর্যোদয় থেকে প্রতিদ্বন্দ্ব প্লাস করে যাবেন, এটার সাথে লগ্ন চলে আসবে, দণ্ড চলে আসবে, এইভাবে। এটা আর এটা এটা তো আমরা ওই সাধারণ নিয়মে যে করি, সাধারণ নিয়ম মানে একদম। জয়ন্তদা ক্যামেরাটা পরিষ্কার না, এই জন্য বোঝা যায় না কিন্তু। আচ্ছা, এই যে আমরা বুঝলাম। বুঝতে পারছেন কিনা? 12 হ্যাঁ, ঘন্টা বুঝতে তো 12 পারছি। ঘন্টা
12 ঘন্টা তো 12 ঘন্টা আমার 24 মিনিট, প্রতিদণ্ডে 24 মিনিট। যখন দিবামান 12 ঘন্টা হবে তখন তো প্রতিদণ্ড মান 24 মিনিটই হবে। যে 24 মিনিট যদি 4 দণ্ডে জামার্দ হয়, তাহলে 24 24 48, 48 দুগুণা আপনার আহ, 96, 96 মিনিটে জামার্দ হবে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আপ- ঠিক আছে এবার? আপনার মিউট আছে আবুল ভাই, আপনার মিউট আছে। আবার নষ্ট হয়ে গেছে, তখন ঠিক ছিল, আপনি মাঝখানে যখন ঠিক করছিলেন তখন ছিল, এখন বোঝাই যায় না। এখন বোঝা যায় না? না, ফোকাস আউট হয়ে গেছে দাদা, ফোকাস আউট। ব্যাপারটা প্রজেক্ট ক্লিয়ার কিনা আপনাদের কাছে? ক্লিয়ার প্রজেক্টরের হয়েছে। ওইটা একটু ঘুরাইতে হবে, তাহলে ঠিক আমার হবে। কাছে ক্লিয়ার হইলো ব্যাপারটা। স্যার আবার তোমার আমাদের তাহলে লাস্টে আমরা 27 মিনিট 43 সেকেন্ড পালাম। এটা হচ্ছে এটাই তো দণ্ডমান, এটা হচ্ছে দণ্ডমান। দণ্ডমান। হ্যাঁ হ্যাঁ। এখন আপনি প্লাস করে করে যান। আপনাকে যেমন মুখে বলতে হবে, তাহলে বুঝতে পারবো। আচ্ছা বলছি। এই আচ্ছা দণ্ডমানটা এখন আপনি 16 দিয়ে গুণ করেন, আপনার আবার সেই রাত্রিমান দিবামান পাবেন। আচ্ছা, 8 দিয়ে ভাগ করেন, 8 দিয়ে গুণ করেন, এই তাইলে আপনার ইয়ে পাবেন, জামার্দ পাবেন। স্যার ওই আর আগের জায়গায় ফিরে যাবো, এটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে এই এটা আমাদের বুঝছি স্যার। ঘন্টা মিনিট সেকেন্ডে চলে আসছে এখন। আচ্ছা, এই পদ্ধতিটা তো ছিল, জি স্যার। মানে জয়ন্ত স্যারের পদ্ধতিটা একটু নেওয়ার ইচ্ছা ছিল, মানে এটা বাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে বাদ আমরা দিবেন তো কেন? প্র্যাকটিস করবেন, স্যারেরটা দুইটাই হবে। দুটোই ভালো, যে যেটা পছন্দ করে। প্র্যাকটিস করবেন, না না, প্র্যাকটিস করবেন। একটু স্যার, ওই জয়ন্ত স্যারের পদ্ধতিটা আপনার মানে খুব সহজ বলে মনে হচ্ছে আমার কাছে। আমার কাছে এই জয়ন্ত স্যার না, ওইটা নিউজ দেখতো আমি আগে পারতাম, তো একটু ক্লিয়ার করে দিলে। আপনাকে তো মূল কথা হচ্ছে আপনাকে তো বাংলা টাইমে কনভার্ট করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সময় ঠিক আছে, কনভার্ট এটা হয়ে করতে গেল। হবে না। আচ্ছা, আমার যে পদ্ধতি হোক, মানে এটা বাকিটা শিখি, বাকিটা আচ্ছা জয়ন্ত স্যার করেন। হ্যাঁ, আচ্ছা এবার লিখুন, আমরা তো জামার্দ নির্ণয় করে ফেললাম, মানে জি স্যার। জামার্দ কিভাবে আমরা পাবো, দিবামানকে 8 ভাগে কি করে ভাগ করব সেটা হুম আমরা পেয়ে গেলাম। হুম এবার নিয়মটা লিখুন হচ্ছে, দিনমানকে 8 ভাগে ভাগ করলে হচ্ছে এক একটা জামার্দ হয়। তাহলে হচ্ছে সেটা হচ্ছে, মানে যে বারের জামার্দ নির্ণয় করব সেই বারের যে গ্রহ সেটি হবে প্রথম জামার্দের অধিপতি এবং অষ্টম জামার্দের অধিপতি। লিখে নিই, যে বারের যে বারের জামার্দ নির্ণয় করব সেটি হবে প্রথম এবং অষ্টম জামার্দের অধিপতি। মানে সেই গ্রহটি না। হ্যাঁ, যে বারের জামার্দ নির্ণয় করব সেই বারের অধিপতি গ্রহ, সেই বারের অধিপতি গ্রহটি প্রথম এবং অষ্টম জামার্দের অধিপতি হবে। সেই বারের অধিপতি গ্রহটি প্রথম এবং অষ্টম জামার্দের অধিপতি হবে। হুম, জি স্যার দেখছি। প্রথম জামার্দের অধিপতি যে গ্রহটি হবে সেই গ্রহ থেকে ষষ্ঠ বারের অধিপতি দ্বিতীয় জামার্দের অধিপতি হবে। প্রথম জামাতের অধিপতি যে গ্রহটি হবে সেই গ্রহ থেকে গণনা করে ষষ্ঠ বারের বা ষষ্ঠ দিবসের যে অধিপতি গ্রহ সেটি হবে দ্বিতীয় জামার্দের অধিপতি। সেই আগের গ্রহ মতো লিখে নিন, থেকে আর একটু ক্লিয়ার করে দিলে বুঝে যাবেন। প্রথম জামাতের অধিপতি যে গ্রহটি হবে সেই গ্রহ থেকে গণনা করে ষষ্ঠ দিবসের অধিপতি গ্রহ হবে দ্বিতীয় জামার্দের অধিপতি। ষষ্ঠ দিবসের অধিপতি স্যার, তারপরে ষষ্ঠ দিবসের অধিপতি গ্রহটি হবে দ্বিতীয় জামার্দের অধিপতি। জি স্যার। লিখছেন? হুম জি স্যার।
বুধ এবার দেখা লেখো যায় না। এভাবে পর পর অষ্টম জামার্দ পর্যন্ত স্যার যাবে। স্যার, সে ষষ্ঠ দিবসের অধিপতি হবে দ্বিতীয় দ্বিতীয় জামার্দের জামাতের অধিপতি। অধিপতি। আচ্ছা, তৃতীয়টা কিভাবে হবে? এভাবে পর পর, এভাবে পর পর অষ্টম জামার্দ নিরূপণ হবে। এটা লিখে নিন, তারপর উদাহরণে না গেলে এটা বুঝানো কঠিন হয়ে যাবে। অষ্টম জামাতের এইভাবে পরপর অষ্টম জামার্দের অধিপতি নির্ণয় হবে। আর এই প্রক্রিয়ায় দিবা জামার্দ অধিপতি নিরূপণ করা হবে। আর এই প্রক্রিয়ায় দিবা জামার্দের অধিপতি নিরূপণ করা হবে। আর এই প্রক্রিয়ায় দিবা জামার্দের অধিপতি নিরূপণ করা হবে। প্রক্রিয়ায় আর এই প্রক্রিয়ায় দিবা জামার্দের অধিপতি নির্ণয় করা হবে। আচ্ছা, তাহলে ধরে নিলাম আমরা রবিবারের জামার্দ নিরূপণ করব দিবা ভাগের, ঠিক আছে? তাহলে রবিবারের প্রথম জামার্দের অধিপতি সূত্র মোতাবেক কে আছে? রবি, নাকি? হ্যাঁ, রবি। আর অষ্টম জামার্দের অধিপতি হচ্ছে রবি। ঠিক আছে। আচ্ছা, তাহলে দ্বিতীয় জামার্দ আমরা নিরূপণ করব রবি থেকে গণনায় ষষ্ঠ দিবস রবিবার। রবি, সোম, মঙ্গল, বুধ। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। বৃহস্পতি, তার মানে শুক্র। দ্বিতীয় জামার্দের অধিপতি হবে শুক্র। শুক্র, জি। এবার শুক্র থেকে গণনায় তৃতীয় জামার্দ হবে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। বুধ। এভাবে 8টা জামার্দ আপনারা লিখে নিন, তাহলে আপনারা বোধগম্য হয়ে যাবে। আর না বুঝতে পারলে তো আমি আছি। স্যার আবার একটু, স্যার প্রথমে তো আবার একটু বলেন। আমরা ধরেন রবিবারের জামার্দ নিরূপণ করব, তাহলে প্রথম জামার্দের অধিপতি সূত্র মোতাবেক জি, স্যার। রবি। এই রবি থেকে দ্বিতীয় জামার্দের রবি, হ্যাঁ। অধিপতি হচ্ছে ষষ্ঠ দিবস। আপনি আঙ্গুলে গোনেন, খাতা কলম বাদ দেন। রোজ তো লিখে রবি, নিছি। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র স্যার। শুক্র হবে দ্বিতীয় জামার্দের অধিপতি। তাহলে লিখুন শুক্র। 1 নম্বরে লিখুন রবি, 2 নম্বরে লিখুন শুক্র। জি স্যার। এবার 3 নম্বরটা কি হবে আপনি নিজেই লিখুন। শুক্র থেকে গণনা করবেন। 1 নম্বর রবি, বুধবার, বৃহস্পতিবার না, বুধবার স্যার। বুধবার, লিখুন। বুধবার। তার মানে তৃতীয় জামার্দের অধিপতি বুধ। তারপরে চতুর্থ লিখুন মঙ্গলবার না, সোমবার। মঙ্গলবার না, চন্দ্র। চতুর্থটা কি হবে? মঙ্গলবার না, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার স্যার। সোম, চন্দ্র। সোমবার হবে চতুর্থটা। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম। পঞ্চম কি শনি? পঞ্চম শনি। ষষ্ঠ বৃহস্পতি। বৃহস্পতি, শুক্র, শনি। ষষ্ঠ বৃহস্পতি। সপ্তম মঙ্গল। সপ্তম মঙ্গল। অষ্টম রবি। অষ্টম রবি। ষষ্ঠ কি হবে? শনি, রবি, বৃহস্পতি। আঙ্গুলে গোনেন সবাই, তাইলে মানে আপনাদের রবি থেকে একদম রবি ব্রেনে আসে। ঢুকে যাবে। রবি থেকে বৃহস্পতি, লাস্টে রবি শুক্র, আসে। শনি, রবি, সোম, মঙ্গল। ব্যাপারটা একদম সহজ, ঠিক আছে? ব্রেনে ব্রেনে ঢুকলে ঢুকছে সহজ। স্যার। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। আচ্ছা, সপ্তম হবে মঙ্গল না? হয়েছে, ভুল হয়েছে নি? হ্যাঁ, সপ্তম মঙ্গল। তারা ভুল বলে দেরি হয়ে যায় আমার। আচ্ছা, তাইলে আমরা সোমবারের টায়ার যাচ্ছি না, শুক্রবার আজকে, যেহেতু আমরা আজকে শুক্রবারের পতাকা দৃষ্টি করব। তো আজকে শুক্রবারের কি হবে? প্রথম জামার্দের অধিপতি কি হবে? শুক্রবারের প্রথম জামাতে শুক্র হবে। শুক্র হবে। এবং অষ্টম জামার্দের অধিপতি হবে শুক্র। শুক্র। এইটা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, যে বারের জামার্দ নিরূপণ করব তার প্রথম জামার্দের অধিপতি হবে সেই গ্রহটি, আর অষ্টম জামার্দের অধিপতি সেই গ্রহটি হবে। তাহলে শুক্রবারের প্রথম জামার্দের অধিপতি শুক্র, দ্বিতীয় জামার্দ কি হবে লিখুন। আগে শুক্রবার লিখতে হবে। শুক্র, শনি, রবি, বুধ। দ্বিতীয় জামাতে বুধ স্যার। হ্যাঁ, বুধ। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম।
সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতি শুক্র শনি রবি মঙ্গল বুধ শুক্র বৃহস্পতি শনি রবি শুক্র শনি রবি দাদারা কি একটু মিলে দেখবেন বলবো শুক্র শনি রবি আর শুক্র আছে বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম শুক্র স্যার ঠিক আছে স্যার চলে এসেছি স্যার ঠিক আছে স্যার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি স্যার হয়ে গেছে স্যার শনি এখানে রবি একটা সহজ পদ্ধতি বলি। না, এটা শেষ করে লিখে লই। স্যার আমি বলেন স্যার আপনারা সহজ লিখে রাখেন পদ্ধতিটা বলি, লেখা লাগবে না, খালি মাথায় রাখলেই হবে, আমারটা লেখা লাগে না। সহজ পদ্ধতি হচ্ছে, আজকে শুক্রবার না, হুম শুক্র হচ্ছে আগে হিসাব করবেন যে আমাদের কোন গ্রহ কতদিন ট্রানজিট করে, হুম ঠিক আছে? হ্যাঁ তো শুক্র হচ্ছে কম দিন ট্রানজিট করে কে? প্রশ্ন কি আমার প্রথম থেকে কোন গ্রহের গোচর কতদিন? কোন গ্রহের গোচর কতদিন, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, তো শুক্র হচ্ছে কম দিনের গোচর কার? শুক্রের কম দিনের গোচর মঙ্গল, আর শুক্রের এই চেয়ে কম বুধ বুধ। দেখেন তো আপনার বুধ আসছে কিনা শুক্রের পরে। আসছে। আচ্ছা, এরপরে বুধের পরে তার মুভিং প্লেনেট নাই, না, এর চেয়ে বেশি কে? এর চেয়ে বেশি যাবে শনি। শনি আসছে কিনা দেখেন তো ষষ্ঠ। আসছে শনি। শনি আসছে। আচ্ছা, শনির পরে কে? শনির পরে যাবে বৃহস্পতি। বৃহস্পতি স্যার শনির পরে বৃহস্পতি আসছে ষষ্ঠ গণনায়। হ্যাঁ আচ্ছা, বৃহস্পতির পরে কে? বৃহস্পতির পরে মঙ্গল। ষষ্ঠ গণনায় মঙ্গল আসছে কিনা দেখেন তো। মঙ্গলের পরে কে? মঙ্গলের পরে তো আবার বুধ আসবে। না, মঙ্গলের পরে রবি আসবে। রবি হ্যাঁ। দেখেন ষষ্ঠ গণনা রবি আসছে কিনা। রবি পরে আবার বুধ আসবে। আবার আসবে, রবির পরে আবার শুক্র স্যার। স্যার এটা তার সূত্রটা দিয়ে দিচ্ছেন, এটা ভাবলে তারা পেয়ে যাবে। আর আপনারা হচ্ছে ওই ষষ্ঠ গ্রহ গণনা করে আজকে লিখে নিন, শুক্রবারটা একটু মিলিয়ে নিন, নাহলে ক্লাস চলে যাবে এখানে। আচ্ছা, শুক্রবারটা একটু মিলিয়ে নিই, বলেন তো একটু। প্রথম শুক্র, হ্যাঁ দ্বিতীয় বুধ, হ্যাঁ তৃতীয় চন্দ্র, বুঝলো? সবাই মিলছে কিনা দেখবেন। চতুর্থ শনি, পঞ্চম জামাটা হচ্ছে বৃহস্পতি, ষষ্ঠ মঙ্গল, সপ্তমে হচ্ছে রবি, আর অষ্টমে তো শুক্র। ঠিক আছে মিলে গেছে। ঠিক আছে আমি মুছে বলছি আপনারা পরে আমাকে নিউজ চার্টটা আরো মজা লাগে। নিউজ চার্ট পদ্ধতি খারাপ না, জেনে নিলাম। নিরজ স্যারের তো রুলসটা আপনাকে দিছে, এটা গবেষণা করে। নিরজ স্যারের রুলসটা অত্যন্ত সহজ, মাথায় রাখবে না, কিছু লাগবে না। আচ্ছা, মাথায় নিয়ে নিলাম। হ্যাঁ, আর আমি যেটা দিছি এটা হচ্ছে মানে ব্যতিক্রমী সহজ আর কি। এটাও সহজ, আপনারটা সহজ। এই যেটা যেভাবে বুঝে ওইভাবে। ওইটা হচ্ছে আপনি জয়ন্ত স্যার যেটা বলছেন ওইটা হচ্ছে মানে হিসাব বিচার, আর আমারটা হচ্ছে শর্টকাট। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা জামার্দ তো কিভাবে হবে সেটা বুঝলাম। শুক্রবারে 8টা জামার্দ আমরা পেলাম। তো আমরা আরো শর্টকাট বলবো না, আর শর্টকাট এখন লাগবে না, এখন আগাই নিলে ক্লাস শেষ হবে না। কারণ একটা জিনিস শেষ পর্যন্ত শিখতে না পারলে এটা মজা লাগবে না। আপনার হচ্ছে এই পরে হচ্ছে জামার্দকে 4 ভাগে ভাগ করলে দণ্ড হয়, তাই না? তাহলে এবার আমরা হচ্ছে দিবাদণ্ড শিখবো। দিবাদণ্ড মানে নিয়মটা আমরা লিখে দিচ্ছি, আগে লিখে নিন, তারপরে হচ্ছে আমরা অন্যদিকে যাচ্ছি। দিবাদণ্ড লিখে নেন আপনারা, কারণ হচ্ছে রাত্রিদণ্ড হচ্ছে আলাদাভাবে নির্ণয় হয়। কই গেছো তুমি ঘুমাও। আবুলদা অনেকটা জামার্দকে 4 ভাগে ভাগ করলে দণ্ড পাওয়া যায়। দণ্ড পাওয়া যায়, দিবাদণ্ড। তাহলে দিবাদণ্ড হচ্ছে
আমরা হচ্ছে যে বারের দণ্ড নির্ধারণ করব সেই বারটি আমরা হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে 60টি বার, ঠিক আছে? রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। রবি হচ্ছে 1 নম্বর, চন্দ্র 2, মঙ্গল 3, ভেবে লিখে নিন। 1 নম্বর রবি, ধারাবাহিকভাবে 60টি বার লিখে নিন, রবি থেকে শনি। জানেন এই কথাটা প্রথম কি বলছেন একটু কাইন্ডলি আবার বলেন। বলছি আমরা দিবাদণ্ড নির্ণয় করব, তার আগে আমরা হচ্ছে দিবাদণ্ড নির্ণয় করতে গেলে সংখ্যা লাগবে আর কি, বারের আচ্ছা সংখ্যা। তো বারের যে সংখ্যা, এটা নিউমারোলজি অনুসারে হবে না, এটা আচ্ছা হচ্ছে বারের যে ধারাবাহিকতা সেই সংখ্যাটা হবে। হ্যাঁ ঠিক আছে তাইলে বলেন। 1 নম্বর হচ্ছে রবি, হুম 2 নম্বর হচ্ছে চন্দ্র, আর 3 নম্বর হচ্ছে মঙ্গল, মানে যেভাবে বার আছে এইভাবে। 4 নম্বর হচ্ছে বুধ। আপনারা এইভাবে একটু ধারাবাহিকভাবে লিখে নিন, খাতার সাইডে একটু ধারাবাহিকভাবে লিখে নিন। জি স্যার। তাইলে আমরা যদি প্রথমে রবিবারের দণ্ড বের করি, মানে রবির জামার্ধ আমরা পেলাম হচ্ছে রবির জামার্ধ। তো রবির জামার্ধের দণ্ড বের করতে গেলে প্রথম দণ্ডের অধিপতি হবে রবি, প্রথম দণ্ডের অধিপতি রবি, হুম, এটা হচ্ছে প্রথম দণ্ড। তার মান কত? মান হচ্ছে 1 সংখ্যা। কথাটা বুঝতে পারছেন আপনারা? যদি কেউ না বুঝতে থাকেন তাহলে অকপটে বলুন, অসুবিধা নেই। দেবদাস কাজী দাদা ভালো আছেন? তারা বুঝি নাই। কোনটা? হ্যাঁ, সুব্রত বাবু, মানে হচ্ছে আমরা দিবাদণ্ড নিরূপণ করব। দিবাদণ্ড নিরূপণ করতে গিয়ে আমরা হচ্ছে এই দিবাকালে মানে জামাতদের দণ্ড করবো আর কি। তো ধরেন রবির জামাতদের আমরা পেলাম, তো রবির জামাতদের দণ্ড 4টা ভাগে বিভক্ত হবে। তো সেই 4টা ভাগে বিভক্ত করতে গেলে নিয়ম হচ্ছে প্রথম যে দণ্ড হবে সেটার অধিপতি রবি স্বয়ং হবে। মানে যেই জামাতদের দণ্ড নিরূপণ করব, রুলসটা এইভাবে লিখুন, যে জামাতদের দণ্ড নিরূপণ করব সেই জামার্ধপতি গ্রহটি প্রথম দণ্ডের অধিপতি হবে। যে জামাতদের দণ্ড নিরূপণ করব সেই জামার্ধপতি গ্রহটি প্রথম দণ্ডের অধিপতি হবে। যে জামাতের দণ্ড নির্ণয় করব সেই জামাতটি সেই জামাতদের অধিপতি গ্রহটি প্রথম দণ্ডের সেই অধিপতি, জামাত আবার এই বলেন তো যে জামাতদের অধিপতি গ্রহটি। যে জামাতের দণ্ড নির্ণয় করব অথবা সেই লিখতে পারেন, সহজ বাংলায় লিখে নিন, যে গ্রহের জামাত নির্ণয় করব সেই গ্রহটি প্রথম দণ্ডের অধিপতি হবে। যেভাবে লিখলে সুবিধা হবে, 1 বছর পরে খাতা দেখলে বুঝতে পারবেন, ওইভাবে লিখে নিন। তাহলে প্রথম দ্বন্দ্বের অধিপতি রবির জামার আমরা কি পেলাম? রবি পেলাম। যে কথাটা আবার একটু বলেন তো। যে জামাতদের দণ্ড নির্ণয় করব সেই জামাতদের অধিপতি হবে ওই জামাতদের অধিপতি গ্রহ। ওই তাহলে রবির জামার যে জামাতদের দণ্ড নিরূপণ করতে হবে যে জামার্ধপতি গ্রহটি ওই ওই জামাতদের প্রথম দণ্ডের অধিপতি। প্রথম দণ্ডের অধিপতি হবে। তাহলে রবির জামার্ধ নিরূপণ করতে গেলে, রবির জামারদের দণ্ড নিরূপণ করতে গেলে প্রথম দণ্ডের অধিপতি হবে রবি, তাই তো? আবার রবিবারের সংখ্যা কত? 1 না? হ্যাঁ আমি লিখেছি দেখুন, রবি নিচে লিখছি প্রথম দণ্ড আর নিচে সংখ্যা লিখছি 1। এবার হচ্ছে আমরা দ্বিতীয় দণ্ড নির্ণয় করব। দ্বিতীয় দণ্ডের অধিপতি কোন গ্রহ হবে? সেটা হচ্ছে রবির যে সংখ্যা সেই সংখ্যার হচ্ছে অর্ধেক। তাহলে রবির সংখ্যার অর্ধেক কত? 1 সংখ্যার অর্ধেক 0.5। যেখানে 0.5 আসবে আমরা সেখানে 0.5 কে মাইনাস করে দেবো, দিয়ে আমরা 8 সংখ্যা নেব। যেখানে 0.5 আসবে
সেখানে হুম আমরা 0.5 মাইনাস আমরা সংখ্যা নেব 8, তাহলে আমরা কি পেলাম? রাহু। 0.5 নিব 8 মানে রাহু। ঠিক আছে। এটা কি কারো বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, তাইলে এবার তৃতীয় জামার্ধ, হ্যাঁ তৃতীয় দণ্ড। তৃতীয় হুম দণ্ড হবে ওই 8 সংখ্যার অর্ধেক। তাহলে 8 সংখ্যার অর্ধেক কোন গ্রহটা হবে একটু বলেন তো? 8 সংখ্যার অর্ধেক হইলে 4। বুধ। 8 সংখ্যা বুধ, রাইট। আচ্ছা 8 সংখ্যা এটা বুঝতে পারি না। প্রথম দণ্ডের অর্ধেক সংখ্যায় দ্বিতীয় দণ্ড হলো। হ্যাঁ অর্ধেক সংখ্যা যেহেতু 1-এর নিচে হয়ে গেছে, হ্যাঁ কাজেই আমরা 1-এর নিচে হলে এটাকে মাইনাস করে 8 নিয়ে নেবো। এখানে ঠিক আছে। স্থলাভিষিক্ত করবো 8, হুম আমরা 8 স্থলাভিষিক্ত করলাম। এবার দ্বিতীয় থেকে তৃতীয় নির্ধারণ করব, ওই দ্বিতীয়ের সংখ্যা যেটা আছে সেটার হুম অর্ধেক সংখ্যায়। তো সেটার অর্ধেক সংখ্যা হচ্ছে 4। এই হুম 4 হচ্ছে 4 নম্বর বার বুধ। হচ্ছে বুধ। 1 থেকে 4 নম্বর বার হচ্ছে বুধ। বুঝতে পারছি। এবার 4 নম্বর জামার্ধ, 4 নম্বর দণ্ড, হুম চতুর্থ দণ্ড হবে এই 4-এর অর্ধেক। চন্দ্র। হ্যাঁ চন্দ্র। হুম এই যে একবার ইজি হয়ে গেছে সবার কাছে। হুম তাহলে 5 আমরা হবে 5 হবে রবি। না 5 আনার নাই, দণ্ড তো 4টাই। আচ্ছা আচ্ছা সরি সরি। ঠিক আছে। দণ্ড 4টা। তাইলে আমরা দণ্ড পেয়ে গেলাম, জামার্ধ পেয়ে গেলাম। হুম এবার আমরা যদি বিচারে যাই তাহলে আজকে শুক্রবার 407 নম্বর পৃষ্ঠে আবার আমরা যাই আজকে। পঞ্জিকার। হ্যাঁ পঞ্জিকা। বাইশে শ্রাবণ, 412 মনে হয়, নাকি 407? ওই 31 বাংলা পঞ্জিকা নিচ্ছি আমি। 407 407 407। হ্যাঁ 22শে শ্রাবণ। তাহলে 22শে শ্রাবণ শুক্রবার। কেউ একজন জন্ম সময়টা বলো, শুধু জন্ম এখন সময়। আচ্ছা এখন টাইমটি বলেন না, ধরেন না দিনমান তো হবে না, দিব্যমান হ্যাঁ হবে। দিনের বেলা। আচ্ছা 7:30 দেন, 7:30 দেন। স্যার পেজটা কত বললেন স্যার? পেজ 707, 407, 407। আমি যে গ্রুপে দিয়েছি, ছবি তুলে দিয়েছি দাদা, 407। সকাল 7:30 ধরেন। সকাল 7:30 হলে হিসাবটা একটু বেশি ইজি হয়ে যাবে, এত ইজি নিলে হবে না। আচ্ছা তাহলে আপনি করেন, হ্যাঁ যেভাবেই হইলে বললাম বেলা 2টা 39 আছে, একটা শিশুর জন্ম হয়েছে। জি এটাই সুন্দর হবে। বেলা 2টা 39 হয়েছে, ঠিক আছে। 2:39। এখন হচ্ছে আমরা এই 2টা 39 যে জন্ম হইলো, হ্যাঁ এই জন্ম সময়টাকে আমরা দণ্ডা দিব আগে। হ্যালো হ্যালো সূর্য উদয় থেকে কত সময় এটা বের করতে হবে নাকি? দাদা সূর্য উদয় থেকে এই সময়টা কত সময় বের করতে হবে? আপনি মিউট মিউট জয়ন্তদা মিউট। সূর্য উদয় থেকে কতটা সময় অতিক্রান্ত হয়েছে এটা এই আমাদের সময়টা। বের করতে হবে। তাহলে বের করতে হলে আমাদের এই যে সময়টা আছে না, হুম এই সময়টা থেকে সূর্য উদয়ের যে সময় এটাকে হুম মাইনাস করতে হবে। হুম ঠিক আছে। তাহলে এখানে সময় হচ্ছে 2টা হচ্ছে 14টা 39।
তাই তো? 11 মিনিট 56 সেকেন্ড। 5টা 41 মিনিট 48 সেকেন্ড আমাদের বাংলাদেশে। আর আমাদের এখানে তো বাংলাদেশে আচ্ছা একটু হেরফের হয়ে যায় আমাদের এখানে আর আপনাদের এখানে না। 5টা 41 মিনিট এটা 48 বাংলাদেশ সেকেন্ড। মতো লিখি। সবাই এটা মাইনাস করে নেন। 41 মিনিট 48 সেকেন্ড। 12 সেকেন্ড আর এলো 19 21 আমার অঙ্ক হচ্ছে 8 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড। কত 57 মিনিট 12 সেকেন্ড। আপনারা একটু দেখুন, এখানে যদি ভুল থাকে তাহলে তো সংশোধন করতে হবে। ঠিক আছে স্যার। না, ভুল নাই। আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা হচ্ছে যেটা পেলাম এখানে সেটা হচ্ছে আজকে 2টা 39 মিনিটে যে শিশুর জন্ম হলো জাত সময়, এই শিশুটি সূর্য উদিত হওয়ার 8 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড পরে তার জন্ম হয়েছে। সকালে সূর্য উদিত হওয়ার পরে 8 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড আরো অতিক্রান্ত হয়েছে, তারপরে তার জন্ম হয়েছে। এবারে 8 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ডকে আমরা ওই দণ্ড পল বিপলে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে? তাহলে জি দণ্ড স্যার। পল বিপলে রূপান্তর করতে হলে 8 পূরণ কত হবে? 60। 1 ঘন্টা সমান কত? মানে 1 ঘন্টা সমান কত দণ্ড আছে দেখুন। 2.5 দণ্ড স্যার, 2.5 দণ্ড। 2.5, তাহলে 2.5 হবে। 8 পূরণ 2.5। তাহলে 8 পূরণ 2.5 হচ্ছে 20 দণ্ড। আর 57 পূরণ হচ্ছে 2.5, মানে 2.5 দণ্ড দিয়ে পূরণ দিয়ে মানে আমরা ঘন্টাটাকে দণ্ডে রূপান্তরিত করে ফেললাম। 1 দণ্ড মানে 1 ঘন্টা সমান হচ্ছে 2.5 দণ্ড। তো 8 আচ্ছা দণ্ড সমান 20 হচ্ছে দণ্ড হলো। 20 দণ্ড। 8 এবার ঘন্টা এই যে 20 দণ্ড। 57 মিনিটে এবার 57 মিনিটে আমরা এখন হচ্ছে 2.5 কি দিয়ে গুণ করছি? সে 2.5 মিনিট, 2.5 কেন গুণ করলাম? 2.5 পল, 2.5 পল। 2.5 পল। 1 পল সমান 24 মিনিট। 1 পল সমান 60 মিনিট। 60 মিনিট। 1 পল সমান কত লিখছি আমরা? 2.5 পল সমান কত লিখছি? দেখে নি সূত্রটা কি লিখছিলাম দেখেন তো। 2.5 পল সমান 1 মিনিট। 2.5 মধ্যে 1 মিনিট হয়, তাহলে 57 মিনিট পূরণ 2.5 আমরা কিন্তু ওই 57 মিনিটের পলটা পেয়ে যাব। তাহলে 57 মিনিটের পল কত পাবো আমরা? 57 দুগুণ হচ্ছে 114 আর হচ্ছে 28 142 নাকি? 142.5। 142.5। এই অঙ্কটা করার সময় 42 যেখানে 5 হবে এখানে 30 লাগবে, মানে 3 লাগবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আচ্ছা এখন 142.5 আমরা লিখতে গিয়ে আমরা এখানে লিখবো 142.3, মানে এটা আমরা পেলাম পল, তাই না? তো আমরা পলের করে 142.3 কিন্তু লিখবো না, কারণ হচ্ছে আমরা জানি 60 পল সমান হচ্ছে 1 দণ্ড। তাহলে কত পেলাম? 142 পল পেলাম না, 142 পল। 57 ইন্টু 2.5। 57 ইন্টু 2.5, 2.5 পল দিয়ে পূরণ করলাম। আচ্ছা 142। তারপরে পেলাম 142 ইন্টু 3, ধরেন আপনি 142ই, তাহলে 142 পল পেলাম। তো আমরা এখানে তো দণ্ডের জায়গায় দণ্ড লিখে ফেলছি, কিন্তু পলের জায়গায় তো 142 পল লিখতে পারি না, কারণ আমরা জানি হ্যাঁ ঠিক আছে পল সমান হচ্ছে 1 দণ্ড।
তাহলে এখান থেকে আমরা কতটা 60 বাদ দিতে পারি? মিনিমাম 2টা 60 যদি বাদ দিই তাহলে 120, তার মানে 2 দণ্ড বাদ হয়ে গেল। আর বাকি থাকে হচ্ছে 22.30, তাহলে 22 আর পল আর 30 হচ্ছে বিপল। এবার দেখুন বুঝতে পারলেন কিনা। স্যার এবার একটু কেমন যেন, স্যার আবার একটু বুঝান, বুঝতে পারিনি স্যার। আমরা হচ্ছে ঘন্টাকে দণ্ডে রূপান্তরিত করার জন্য ঘন্টার যে মান, মানে 1 ঘন্টা সমান 2.5 দণ্ড, তাহলে এই 2.5 দণ্ডটাকে আমরা দণ্ডে রূপান্তরিত করলাম। আবার 57 মিনিটকে পলে রূপান্তরিত করলে 1 মিনিট সমান হচ্ছে 2.5 পল, সূত্র যেটা পেলাম। তো 57 মিনিট সমান হচ্ছে 2.5 পলে গিয়ে হচ্ছে গুণ করলে 142.3 আসতেছে। 3 আসছে, এটা হচ্ছে পল, এটা কিন্তু পল। তাহলে আমরা তো ওকে স্যার 60 দিয়ে ভাগ করতে হবে। একটা মিনিট, ওকে 60 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে এবার বাস 60 দিয়ে ভাগ, আর ওই 3 মানে হচ্ছে 30 বিপল। ঠিক আছে। এবার 30 বিপল তাইলে 52 বিপল হইব। 22 আর 30 52 হবে কেন? 2 দণ্ড 52 বিপল। 2 দণ্ড 142 এ তো ভাগ করলাম 60 দিয়ে, 2 দণ্ড হলো। অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট 22 পল হইলো। 22 আর পলের পরে 22 যেটা পল আছে হইলো। এটা হচ্ছে আর যে 50 মানে 3, তার 3 0.5 চলে যাবে করে, যেহেতু এটা পূর্ণতা নাই, অর্ধ 60 এর নিচে হইলেই এটা পরের করে চলে যাবে। ঠিক আছে 0.5টা। হ্যাঁ, তাইলে আমরা হচ্ছে 30 বিকল্প পেলাম। এবার হচ্ছে আমাদের হাতে আছে 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডকে আমরা বিপল দিয়ে পূরণ করব নাকি 2.5 বিপল দিয়ে? আড়াই বিপল দিয়ে ইয়ে করলে কত হয়? 30 হয় নাকি? তাহলে আমরা এটা কি পেলাম? 30 বিপল। 1 বিপল সমান হচ্ছে 1 পল। কাজেই যেহেতু এটা মানে 60 বিপল সমান হচ্ছে 1 পল, যেহেতু 60 এর নিচে আছে কাজে আমরা সরাসরি লিখে দিলাম 30 বিপল। হ্যাঁ 30 বিপল। এবার যোগ করুন 22 দণ্ড 23 ওই যে পল 0.5টা যে রয়েছে, 0.5টা যে রয়েছে, এটা কোন জায়গায় 0.5 রইল? ওই যে 57 গুণ 2.5 সমান সমান 142.5। 3 স্যার, ওই 3 স্যার বললো 5 থাকলে 3 দিতে হবে। 5 থাকলে সেটা 3 হয়ে যাবে। 5 থাকলে 3 মানে 3 হয়ে যাবে। 30। কেন 3 হবে আমি বলছি আপনার 1 পল সমান হচ্ছে 60 বিপল। তো 0.5 মানে হচ্ছে এটার অর্ধেক, তাহলে 30। 60 এর অর্ধেক 30। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমরা প্রথমে লিখে নিছি। এখন হচ্ছে আমরা বের করছি এখানে যে 8 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড আছে। এখন আমরা বের করছি 12 সেকেন্ডকে বিপলে রূপান্তরিত করব। দণ্ড, পল, বিপল, এই তিনটা আমরা বের করছি। তো আমরা 12 ঘন্টাকে 12 সেকেন্ডকে বিপলে রূপান্তরিত করতে গেলে এটা আমরা 2.5 দিয়ে গুণ করলে আমার প্রশ্নটা একটু বুঝেন। আমি প্রশ্নটা কোন জায়গাটা আমি একটু আটকে রয়েছি বা হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে 0.3 মানে তো 30 30 বিপল, ঠিক আছে না? 30 এই যে আমরা 57 গুণ 2.5 সমান সমান 2 দণ্ড 22 পল লিখলাম। তারপর 30 বিপল লিখবেন। ক্যামেরা দেখা যাচ্ছে না আপনার 22 এর পাশে ওদিকে 30 আছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এই বুটটা দেখা যায় না, এই কারণে আমি বারবার। এবার ঠিক আছে। হ্যাঁ এই তো এই লেখা 30 বিপল, এই লেখাটা তো দেখতেছি না আমি, বারবার একই প্রশ্ন আসছে 30 বিপল। বুঝতে পারলাম। এবার সবকিছু যোগ করে দিলে বুঝতে হইছে? এটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। ওই ডান দিকে লেখাটা বাদ দিছেন যে আমি তো। এখন হচ্ছে 22 দণ্ড 23 পল 0 বিপল। 22 দণ্ড 23 পল 0 বিপল। 22 দণ্ড আর 2 দণ্ড 22 দণ্ড 23 পল আর হচ্ছে 0 বিপল।
এ হচ্ছে জাতকের জাতদণ্ড, এটাকে বলা হয় জাতদণ্ড। পঞ্জিকায় লেখা থাকে জাতদণ্ড, মানে কুষ্টিতে। কুষ্টিতে কিভাবে লেখে একটু জিনিসটা খেয়াল করে। যেমন হচ্ছে আজকের শকাব্দা কত, এই বছরের শকাব্দা হচ্ছে 1947। দেখুন একদম উপরে লেখা আছে 407 নম্বর পৃষ্ঠা, একদম উপরে লেখা আছে শকাব্দা। আপনার কুষ্টিতে লেখা থাকবে আপনার হচ্ছে রতিতাব্দা, রতিতাব্দা শক, ঠিক আছে? তো এখানে লেখা থাকবে আপনার 1947, এটা হচ্ছে শকাব্দা। তারপরে হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস হচ্ছে মানে কি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় 3 মাস পার হয়ে গেল, তাহলে 3 মাস পার হলো। তারপরে শ্রাবণ মাসের হচ্ছে 22 তারিখ, মানে 21 তারিখ পার হলো, 21 তারিখ। তারপরে লেখা থাকবে 22 দণ্ড, তারপরে 23 পর, তারপরে হচ্ছে শূন্য বিপদ। এটা হচ্ছে ব্যক্তির জাতদণ্ড। এইভাবে আপনার কুষ্টিতে লিখে থাকে। এটার নাম কি? এটাকে বলে রতিতাব্দা শক। বুঝি না, আবার একটু বলবেন? রবি, রতিতাব্দা, রবি, রতিতাব্দা শক, রবি, রতিতাব্দা, লতিকান্তা, রতিতাব্দা, তাব্দা, রথি তাবদা, হ্যাঁ, রতি তাবদা শক। শক। বাংলা অর্থ কি এটা? ওই শকাব্দেরই আর কি। রতিতাব্দা মানে হচ্ছে ওই আমরা যেটা ওই, দেহ, দেহ তাবদার না দেখো অংশ। না, আমরা যে বলি যে কি বলে 19-এর দশক 20-এর দশক, ওইভাবে আর কি। এটা এটা আচ্ছা, হচ্ছে এখন তো এই কি বলে 1900। প্রথম দেখলাম আচ্ছা তাহলে প্রথম দেখলাম সাল হুম 1947 সাল, হুম হুম। ঠিক আছে। দ্বিতীয়বার লিখলাম মাস, মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এটা কি মাস? শ্রাবণ। শ্রাবণ মাসে জন্ম। শ্রাবণ হ্যাঁ, মাসে জন্ম হইলে তার জন্ম হয়েছে এই সালটা বাংলায় দেন দাদা, 1947। সালটা বাংলায় দিয়ে দেন। আর একটা মধ্যে একটা। একটু 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 কথাটা শুনে, তার জন্ম হয়েছে 1947 সালের হ্যাঁ, 3 মাস 21 দিন 22 দণ্ড 23 বিপল 23 পল শূন্য বিপলের পরে। আচ্ছা আমি তিন তিন কথাটা কিভাবে আনলাম? 1947 তিন কিভাবে আনলাম? তিন তিন শব্দটা আনছি, 4 মাসে জন্মেছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 4 মাসে জন্ম হয়েছে। 4 মাসে জন্মেছে, তার মানে হচ্ছে অতি, এর আগে অতিক্রান্ত করছে কয় মাস? 4 মাসে 3 মাস গেছে এর আগে। 3 মাস গেছে গা, ওই 3 মাস গেছে গা। আচ্ছা 3 মাস গেছে গা। 3 মাস এরপরে গেছে গা। 3 মাস কতদিন অতিক্রান্ত করছে? 3 মাস কত দিন? হ্যাঁ, 3 মাস কতদিন? আজকে মানে 22 তারিখ। তাহলে 7 দিন 8 দিন করছে। না, 3 মাসের পরে আজকে 22 তারিখ, যেহেতু 3 মাস 21 দিন অতিক্রান্ত হ্যাঁ, করছে। 3 মাসে 21 দিন, ঠিক আছে। 3 মাস 21 দিন অতিক্রান্ত করছে। এরপরে বুঝি, এরপরে এরপরে বুঝি। সময় কতটুকু অতিক্রান্ত করছে? এটা 22 দণ্ড 23 পল শূন্য বিপল। আচ্ছা আচ্ছা, এটা এটা লিখে রাখতে হবে, এটা তো নোটটা লিখে রাখতে হবে, নাহলে মনে থাকবে না তো। এটা কিভাবে লিখবে একটু বলে দেন। এটা না প্রথম না জানলে আপনার কুষ্টি বুঝবেন না। না, স্যার এটা প্রথম কি সাল, বাংলা উচ্চারণটা কি রথিতাব্দা? রতিতাব্দা, রতিতাব্দা। রতি তাবদা শক। খরশ্রী। আপনি এইরকম যখন কুষ্টিতে আপনি এরকম দেখবেন, তখনই বুঝে যাবেন যে কাহিনী এটা। রতি, রতিতাব্দা। রতি তাবদা শক। স্যার এই 3 মাসটা কি বোঝাচ্ছে? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস। হ্যাঁ, এই 3 মাস অতিক্রম হয়ে গেছে, শ্রাবণ মাসে জন্ম নিছে। আসার এবার ঠিক আছে, রতিতাব্দা। অতি তাই কি স্যার? বথিতাব্দা আজকে কি শ্রাবণ মাসের 21 তারিখ ও স্যার? 22 রথিতাব্দা। তারিখ, এই জন্য 21 দিন পার হয়ে গেছে। আজকে 22 তারিখ, এই জন্য 21 দিন পার হয়ে গেছে, এই জন্য 21। আহ, আর যে 22 দণ্ড 23 পল, ওটা তো হিরো পারলাম না স্যার আমরা, ঠিক কই? আছে। হিরো স্যার, মানে যেগুলো পিছনে ফেলে আসছে ওইগুলোই এখানে উঠছে, এটা খেয়াল রাখতে হবে। ক্লাস তো জটিল হয়ে যাচ্ছে। কোথায় আপনি? আছি, আমি শুনতেছি। এই রচিতাব্দা, আমি আপনাদের একটা কথা বুঝছেন না? এখানে 1900, এখানে দেখেন 1947 রতি তাবদা মানে শকাব্দ, তিথি, বার, সবকিছু সহ এখানে একটা সংকেত দেওয়া আছে। এইটা দেখে বুঝতে হবে এই জাতক কখন জন্মগ্রহণ করছে, কোন দিন জন্মগ্রহণ করছে, কি বারে জন্মগ্রহণ করছে।
এইটা হলো একটা নমুনা, এটা কিন্তু সংকেত 1947 শতাব্দ। তারপর মাস মাস কোনটা? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ শ্রাবণ। মাস স্যার। শ্রাবণ, কিন্তু এখানে 3 লেখা হইলো কেন? 3 মাস অতিক্রান্ত করার পর সে চতুর্থ মাসে জন্মগ্রহণ করছে, তার মানে 3 সে গত করছে, ঠিক আছে। তারপর হইলো কি 21 তারিখ, এই 21 তারিখ, মানে আজকে 22 তারিখ। এটা হচ্ছে সে গত করে তারপর সে জন্মগ্রহণ করছে। তারপর 22 এটা এটা হচ্ছে দণ্ড স্যার, যদি আমরা বের করলাম দণ্ড, 22 দণ্ড, হ্যাঁ 23 ফল। 22 দণ্ড, মানে ওই দিনে 22 দণ্ড 23 ফল পরে ওই জাতক পৃথিবীতে আসছে। এটা সংকেত আপনাকে বুঝতে হবে, এই সংকেত দেখলে বুঝতে হবে আপনাকে ওই জাতক কোন দিন জন্মগ্রহণ করছে। স্যার আজকে নতুন একটা তথ্য জানলাম স্যার, 1947 মাসের হলো যে মাসটা অতিক্রম এটা করেছে হচ্ছে সেই মাসটা শকাব্দ, করতে হবে। শকাব্দ। হ্যাঁ, আপনার শতাব্দ। হচ্ছে পুরনো কুষ্টি যখন বঙ্গাব্দ, পাবেন, কেউ একটু হ্যাঁ কুষ্টি এটা নিয়ে পাবেন। আসলো, আইসা আপনি তো সফটওয়্যার দেখতে চাইবেন, কুষ্টিতে বাংলা কোনো তার সাল লেখা নাই, ঠিক আছে, মানে একদম তারা সংস্কৃতে লিখে, তো অনেক পুরনো কুষ্টি সংস্কৃতে লেখা থাকে। তো আপনি হচ্ছে জন্ম তারিখ কি বের করতে পারছেন না, সাল কি বের করতে পারছেন না, এবার হচ্ছে সময় কি বের করতে পারছেন না, তো কি করে আপনি কি করবেন? এটা যদি না জানেন কিছু করতে পারবেন না। আজকে কুষ্টি আনে দিল, আপনি কিছু বুঝতে পারছেন না। এই সংকেতটা দেওয়ার উদ্দেশ্য হলো যে বানানটা একটু ভুল হয়েছে। এটা আমি জ্যোতিষ শিক্ষা শুরু করার আগে আমার নিজের কুষ্টিতে যখন দেখলাম যে আমার সাল তাল কোনো কিছু লেখা নাই, তখন আমি ভাবলাম যে এটা কিভাবে বের করা যায়। ওই তখনই বই কিনে দেখলাম লেখা আছে, ওই অঙ্ক করতে 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 একটা পর্যায়ে সমাধানে বসলাম আর কি। কারো কাছে সাপোর্ট পাওয়া যায় না, কারো কাছ থেকে কোনো আনসার পাওয়া যায় না। তো যখন শুরু করছি তখন ইউটিউব ছিল না, ঠিক আছে। এটার মানে হচ্ছে যাতে আপনি ওই পুষ্টিটা নিয়ে আবার ওনার কাছে যান বা এরকম কোনো পণ্ডিতের হ্যাঁ, কাছে যান, আপনি যাতে না বুঝেন, ঠিক আছে। এটার মূল কারণ হচ্ছে এখন তো এটা। স্যার বুঝে গেলাম স্যার, স্যার এখন তো মাস বুঝে এখন গেছি। বৈশাখ থেকে তো শুরু হবে স্যার, বৈশাখ থেকে গণনা হবে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। এখন তো আপনি জ্যোতিষী বিধায় বুঝছেন, জ্যোতিষী না বুঝবেন না, ঠিক না? তার মানে হচ্ছে যদি কেউ বৈশাখ মাসে জন্মগ্রহণ করে তাহলে পরে তার জিরো, মাস হবে 0। রাইট, জিরো হবে মাস। ধরেন বৈশাখ মাসের 1 তারিখে জন্ম হয়েছে, তাইলে হবে 0 0, মানে 0 মাস 0 দিন পর। তাইলে স্যার সহজ হিসাবে হয়ে গেল, মানে বৈশাখের 0 ধইরা তারপর আর জ্যৈষ্ঠের অন্য মাসগুলো যেতে গণনা করতে হবে। হবে। আপনি যে সহজ করছেন, এই সহজে লিখলে তো মাইর কেমন লাগবো। বৈশাখ মাস হচ্ছে 1 নম্বর। এখানে সুব্রত বাবু যেটা বলছে, চৈত্র মাস মানে বৈশাখ মাসের 1 তারিখে যদি কারো জন্ম হয়, হ্যাঁ তাইলে সে তার আগে তো কোনো মাস সে অতিক্রান্ত করে নাই, না, মানে 0 মাস অতিক্রান্ত করছে। তার আগে কোনো তারিখ নাই, 1 তারিখের আগে কোনো তারিখ নাই, তার মানে 0 তারিখ সে অতিক্রান্ত করছে। আপনারা বুঝতে পারছি? বাবুল দা তাহলে বুঝেনি? স্যার বাবুল দা এক্ষেত্রে কি হবে স্যার, একটু উদাহরণ দিয়ে একটু বুঝে দেন। উদাহরণ দিয়ে মানে হচ্ছে বৈশাখ মাসে ধরেন যদি কেউ জন্মগ্রহণ করে। পয়লা বৈশাখ কারো জন্ম, জি স্যার। এখন আছে পঞ্জিকায় লেখা আছে আপনার 0, ধরেন 1947 সালে, 1947 শতাব্দ, 1947 শতাব্দ এইভাবে লেখা আছে 22 23 আর হচ্ছে 0। তাহলে এটা কি বুঝবে কত তারিখ? এটা হচ্ছে বৈশাখের 1 তারিখ। কেন বৈশাখের 1 তারিখ? এখানে হচ্ছে 1947 শতাব্দটা তো আমি পেলাম, ঠিক আছে। আর এখানে ডাবল 0 মানে হচ্ছে মানে 0 মাস। তার এর আগে মানে তার যেদিন জন্ম হয়েছে তার আগে 0 মাস গেছে, মানে কোনো মাস যায় না। 0 মাস যেহেতু হচ্ছে তার মানে হচ্ছে কি, তার বৈশাখ মাসের আগেই তো 0 মাস, এর আগে তো কোনো মাস নাই। এর আগে চৈত্র মাস হয়, কিন্তু এটা অন্য সালে চলে যাবে। চৈত্র মাস হলে পরে তখন হবে 11, আরো কোনো মাস হবে না। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে হচ্ছে আর যেহেতু 1 তারিখের আগে কোনো তারিখ নাই, কাজী 0 তারিখ হবে, মানে 0 দিন অতিক্রান্ত করে তার জন্ম হয়েছে। ঠিক আছে, এবার বাবুলদা বুঝতে পারছেন? বাবুল দা এবার বুঝতে পারছি। ঠিক আছে স্যার। যদি বাবুল দা যায় তো বাবুল দা যদি বুঝে সবাই বুঝে গেছে, সবারই বুঝতে, আপনি 100% বুঝাতে পারছেন যদি বাবুল দারে বুঝাতে পারছেন। শকাব্দ মানে স্যার এইটা সংস্কৃতি থেকে যে যে সালটা ইউজ করা হয় সেইটা শকাব্দ।
শকাব্দ হচ্ছে ইয়ে আপনার হচ্ছে এটা পঞ্জিকায় লেখা আছে তো, শকাব্দর সাল, সাল ইংরেজি সাল খালি হলো একটা শকাব্দ। মানে বিক্রম শকাব্দ যেটা আছে না, বিক্রম ওই সম্বত, এটাকে বলে বিক্রম সম্বত। আমাদের হ্যাঁ যখন বর্তমান যে বঙ্গাব্দ আছে, বঙ্গাব্দ করার আগে শকাব্দ থেকে কিন্তু বঙ্গাব্দ আসছে। আকবরের আমলে, সম্রাট আকবরের আমলে শুধুমাত্র আপনার এই কর আদায়ের জন্য, এর আগে কিন্তু ওই যে বিক্রম সম্বত বলে এটা, এই বিক্রম সম্বত থেকেই কিন্তু এই বর্তমান বঙ্গাব্দ আসছে। মূলটা হচ্ছে শকাব্দ। তার আগে ওর যে বর্ষ না গণনা করা হইতো সেটা শকাব্দ হিসেবে করা যেত। তাইলে এই পর্যায়ে তো আমরা বুঝতে পারলাম এই জাতকের হচ্ছে জন্মটা আমরা বুঝতে পারলাম, তাই না? এখন হচ্ছে আমরা এই জাতক, যে জাতকের আমরা জামার্দ নির্ণয় করছিলাম, জামার্দ মান কত ছিল বলেন তো? 22 দণ্ড 23 ফল আর 0 বিফল এটা তো স্যার। তার দণ্ড পেলাম 22 তারিখে জি যে স্যার। শিশু জন্মগ্রহণ করছে, এটা হচ্ছে তার দণ্ডমান, জাতদণ্ড, তার জন্ম সময়। আমরা জি হচ্ছে স্যার। জামার্দ চাচ্ছি, জামার্দের মান কত ছিল, ও আজকের তারিখে জামাত। জামার্দের মান কত ছিল? স্যার এটা তো বের 4 করে 0 3 হ্যাঁ 35 কত? 4 চার 0 দণ্ড 3 35 চার দণ্ড তিন 35 ফল আর 35 বিপল। চার তিন দণ্ড ফল, কত করে? 4 দণ্ড 3 ফল 35 বিপল। 35 বিপল। 4 দণ্ড 3 ফল 35 বিপদ। এটা হচ্ছে বিপল আমার হচ্ছে জামার্দ। এটা হচ্ছে মানে হ্যাঁ। জামার্দের মান, আজকের হ্যাঁ দিনের জামার্দের মান। এখন এই যে 22 দণ্ড 23 ফলে ব্যক্তি জন্ম হয়েছে, এটা কত নম্বর জামার্দ পড়ে? আমরা এটাই আমাদের